Assalamu alaikum, dear viewers. Welcome to my live show, which is being streamed in my Facebook page and YouTube channel. It will take a very much special show today. You will like it, I guarantee you. At the beginning of the show, I am taking your permission to speak both the language, Bengali and English. Cricket আমাদের কাছে সবার কাছে একটা very special game, তাই না? You will be glad to know that আজকে I will demonstrate to you applications of science and math in cricket. And you'll be thrilled and excited like me to have our national team cricketer, Mr. Shahir Nafiz, right here with me. And last but not least, what will be more exciting is that I will have two other surprise guests for you. So, viewers, please stay with me for the surprises. First, I have brought Mr. Nafiz to the screen. Assalamu alaikum, Mr. Nafiz. How are you? Walaikum assalam. Alhamdulillah, I'm doing great. I am very glad to have you in my show, and at the same time, I am so happy যে আপনি আমার offer accept করেছেন to be here among your such busy schedule. At the beginning, I am taking permission from you to speak both the language Bengali and English. But you can please continue in Bangla so that it will be easier for our viewers to understand. Mr. Nafiz, I know you have a nice nickname, Abir. And I know that Abir means scent or perfume. So can I call you as Abir Bhaiya today? Yeah, you can. Please, go ahead. Okay, thank you. Thank you, Abir Bhaiya. As you know, in today's show, we will demonstrate the application of math and science in cricket. প্রথমে আমি আপনার expert opinion দিয়ে start করব as you played the real cricket in the field. The first thing we will talk about is the weight of the bat. Okay, what do you think, Abir Bhaiya? If you want to hit the ball as fast and as far as possible, should you use a light bat or a heavy bat? How are the swing speed of the bat and the weight of the bat related? এটা আসলে ডিফার করে কারণ ব্যাট একজন প্লেয়ার এক ওয়েটের ব্যাট দিয়ে খেলে কেউ ভারী ব্যাট দিয়ে খেলে কেউ হালকা ব্যাট দিয়ে খেলে এবং যতটা সময় গিয়েছে সময়ের সাথে সাথে ব্যাটের টেকনোলজিও চেঞ্জ হয়েছে ব্যাটের ম্যানুফ্যাকচারিং প্রসেসও চেঞ্জ হয়েছে তবে ওয়েট অফ দ্য ব্যাট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাটসম্যানের কারণে কারণ আমার শক্তি অনুযায়ী বা আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি যদি ওয়েটের ব্যাট ইউজ না করি তাহলে ব্যাটিং করার ডিফিকাল্ট হয়ে যায় নর্মালি আমরা যদি দেখি আমরা সবসময় বাচ্চাদের প্রেফার করি বা সাজেস্ট করি লাইট ব্যাট ইউজ করার জন্য কারণ একটা বাচ্চা যখন ক্রিকেট খেলা শিখে তখন তার সব ধরনের শটই শিখতে হয় এবং আস্তে 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 সে সবগুলো শট শিখে যায় তো একটা ছোট বয়সে যদি কেউ he starts using a heavy bat it is very difficult for him to control the bat so it will be difficult for him to learn to play different strokes so আমরা এটা আসলে প্রেফার করি যে বাচ্চারা হালকা ব্যাট দিয়ে খেলবে as light as possible সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন it depends সে কি ওয়েটের ব্যাট করবে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে এবং এটা আসলে ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে যেটা হয় আমরা যদি ব্যাটের ওয়েটের কথা বলি বা আমরা যদি আলোচনা করতে চাই এইভাবে যে একটা স্ট্রোক খেলার জন্য বা বলকে দূরে মারার জন্য ব্যাটের ওয়েটটা কতখানি ইম্পর্টেন্ট আসলে নর্মালি সায়েন্টিফিক ওয়েতে দ্য হেভিয়ার দ্য ব্যাট ইজ দ্য বল উইল ট্রাভেল মোর এটা হচ্ছে গিয়ে বেসিক কনসেপ্ট সো যে যত বেশি হেভি ব্যাট দিয়ে ইউজ করবে এবং সুইং করতে পারবে এবং সে যদি টাইমিং করতে পারে তাহলে তার বলটা তত দূরে যাবে এখন প্রশ্নটা চলে আসে যে সে হেভি ব্যাট যদি ইউজ করে তখন ক্রিকেট ব্যাটিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে টাইমিং আমি যদি বলটাকে ঠিক টাইমে হিট করতে না পারি এবং আমার যদি বলটা যদি ব্যাটের সুইট পার্টে না লাগে তাহলে কিন্তু দূরে যাবে না সো আমি অনেক জোরে ব্যাট ঘোরালাম কিন্তু টাইমিং হলো না এবং ব্যাটের পার্টিকুলার সুইট স্পটে লাগলো না তাহলে কিন্তু বল দূরে যাবে না সো সবার আগে আসলে টাইমিংটা আসে এবং আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক ব্যাটসম্যান খুব আস্তে মারছে বাট বল অনেক দূরে যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ব্যাটসম্যান অনেক জোরে মারছে কিন্তু বল দূরে যাচ্ছে না সো এইখানে টাইমিংটা ইম্পর্টেন্ট সো ইউ হ্যাভ টু মেক শিওর যে টাইমিংটা ঠিক মতো হচ্ছে এবং ইউ আর হিটিং দ্য বল উইথ দ্য রাইট পার্ট অফ দ্য ব্যাট সো এটা যদি ঠিক থাকে দেন কামস দ্য ওয়েট অফ দ্য ব্যাট এখন আমার শক্তি যদি বেশি থাকে এবং আমি যদি ওয়েটের হেভি ব্যাট উঠাতে পারি এবং এটাকে প্রপারলি সুইং করতে পারি তাহলে আই ক্যান হিট দ্য বল হার্ডার অ্যান্ড ফাস্টার অ্যান্ড লঙ্গার
আর আবার রিসেন্ট টাইমে যেটা হয়েছে, ব্যাটের টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে ব্যাটের এখন ম্যানুফ্যাকচারিং এর স্টাইল চেঞ্জ হয়েছে, ওয়েট অফ দ্য ব্যাট চেঞ্জ হয়েছে। তো এখন যেটা যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ব্যাট ইজ বিকামিং লাইটার, বাট স্টিল ইউ ক্যান হিট দ্য বল হার্ডার অ্যান্ড লঙ্গার। তো এই ক্ষেত্রে যেটা আসে, if you are using a lighter bat, then what happens is you can swing the bat harder, এবং ব্যাটের সুইং যত বেশি হবে বা আমি যত জোরে ব্যাটটা নামাতে পারবো, ইটস কল ব্যাট স্পিড। সো আমার ব্যাট স্পিড যত বেশি হবে, দ্য বল উইল ট্রাভেল মোর। তো এখন এইটা আসলে দুইভাবে আমরা দেখতে পারি, যেমন প্লেয়ার্স লাইক ক্রিস গেইল অথবা সচিন টেন্ডুলকার ইউজ টু ইউজ আ ভেরি হেভি ব্যাট। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার, দ্য টলার অ্যান্ড দ্য স্ট্রঙ্গার গাইজ, দে প্রেফার টু ইউজ আ হেভি ব্যাট বিকজ দে ক্যান কন্ট্রোল দ্য ব্যাট মোর, এবং এই জন্য ওরা দে আর ইউজিং হেভি ব্যাটস। বাট আমরা যারা সাবকন্টিনেন্টের প্লেয়ার আছি, আমরা উই ট্রাই টু ইউজ লাইটার ব্যাটস বিকজ আমাদের শরীরের গঠন ওদের মতো না। সো আমরা উই ইউজ লাইটার ব্যাটস সো দ্যাট উই ক্যান জেনারেট মোর ব্যাট স্পিড অ্যান্ড উই ক্যান হিট দ্য বল লঙ্গার। এইটা একটা জিনিস। আবার আরেকটা জিনিস আসলে এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি পেস অফ দ্য বল বা অর পেস অফ দ্য উইকেট। এখন বল যদি জোরে আসে, দেন I don't need to hit the ball harder because the pace is there, I just need to time the ball. আবার উইকেট যদি স্লো থাকে, ওই ক্ষেত্রে the ball is not coming to the bat or not coming to the bat properly or in a proper pace, then you need a heavier bat to hit the ball. এইটা একটা জিনিস। আবার আরেক থার্ড ডে পয়েন্ট, সেটা হচ্ছে the bounce of the pitch. If the bounce is more, then you need to use a lighter bat so that you can hit side stroke properly. আবার উইকেটে বাউন্স যদি নিচে থাকে, then the ball comes lower, then you need a heavier bat to hit the ball. So সবকিছুর পর আসলে আমি যদি সিম্পলিফাই করি, it depends যে একটা পার্টিকুলার ব্যাটসম্যান কি ধরনের ব্যাট ইউজ করবে, বিকজ ইটস টোটালি আ পার্সোনাল চয়েস। বাট দিন শেষে তিনটা জিনিস আসলে বল বড় লম্বা হিট করতে আমাদের হেল্প করে। সেটা হচ্ছে গিয়ে, first it has to have a proper timing, then you have to use the proper part of the bat, and third bat speed। এই তিনটা জিনিস যদি আমরা একসাথে ঠিক মতো কোঅর্ডিনেট করতে পারি, then you can hit the ball longer. You are absolutely correct, Abhi Bhaiya. Department of Physics of University of Sydney তারা calculate করেছে that lightweight bats তারা swing করা যায় about 10% quicker than heavyweight bats, and as a result of that, the ball comes off the bat around 7% faster. আর also Florida State University তারা তাদের research show করেছে the bat swing speed can increase the velocity of the ball up to 22 miles per hour. এখানে আমি একটা really simple math দেখাতে চাই। So এখানে, as you can see, I have two bats. The weight of this bat right here is WB. The weight of this bat right here is also WB. Okay, is also WB. Now the swing speed of this bat is actually S1, but the swing speed here is different. Here it is actually different. It is S2. Okay, so that means to get the momentum, we have to multiply both of these. And when we multiply, then that means that this one is greater, right? So this one is greater. So that means that whenever we have two bats that have the same weight, but they also have different swing speeds or bat speeds, then we should choose the bat that has the higher swing speed or bat speed. Here, I also have two other bats, and the bat weight here is W1, but the bat weight here on this one is W2. But here, unlike that one, the swing speeds are the same, or the bat speeds are the same. Here, the bat speeds are the same, right? So that means that when we have to figure out the momentum, then we have to multiply. There you go. And we have to multiply, right? So that means that which one will be greater? Then this one will be greater. So that means that whenever we have two bats that have the same that have the same swing speed or bat speed, but they have different bat weights, then we should choose the bat that has the highest bat weight. Back me up if I'm wrong right here. Am I correct? No, scientifically this is totally correct, but din sheshe batting এর ক্ষেত্রে the timing has to be sweet.
need to have a proper timing. Then you need to use the sweet spot of the bat. এখন আমি যদি if I'm using a heavier bats and my bat speed is there, but I'm not hitting the ball with the proper part of the bat, then the ball will not travel. So you need to use the sweet part of the bat. You need to have good timing, and then the science will come. Okay, I understood that correctly. Okay, Abir Bhaiya, at this point, I will ask you two questions together. আমার প্রথম question হচ্ছে, কোনটা হচ্ছে difficult to play more? Bouncer or Yorker? এবং কেন? আর my second question হচ্ছে, how does a batsman expect the bounce side of a ball? All right. এটা এই বাউন্সার খেলা বা ইয়র্কার খেলাটা এটা ডিপেন্ড করবে আসলে ব্যাটসম্যানের উপরে। আসলে যেটা হয়, আমরা যখন ক্রিকেট খেলা শিখি বা আমরা যখন ক্রিকেট খেলি বা ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, আমাদের যেই জিনিসটা আমরা ইমপ্রুভ করি সেটা হচ্ছে ইয়ার আফটার ইয়ার উই ট্রেন হার্ড। আমরা এই সায়েন্টিফিক পার্টটা আসলে খুব বেশি চিনি না বা আমরা আসলে চিন্তা করি না। আর বাউন্সের যেই ব্যাপারটা আসলো সেটা হচ্ছে গিয়ে ইট ডিপেন্ডস কোন বলটা খেলা ডিফিকাল্ট। এটা আসলে প্লেস টু প্লেস ভ্যারি করে। যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই দেশগুলোতে ন্যাচারালি উইকেটে বাউন্স বেশি থাকে। তো ওই দেশের ব্যাটসম্যান গুলোকে যদি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইউ প্রেফার, ওরা বলবে যে আসলে আমাদের জন্য বাউন্সের খেলাটা ইজিয়ার, বিকজ ফ্রম চাইল্ডহুড ওরা যেই উইকেটে খেলে থাকে ওখানে বাউন্সটা বেশি থাকে। এবং এই কারণে যেটা হয় সেটা হচ্ছে কি, ওরা যেহেতু ইউজ টু, দে আর কমফোর্টেবল উইথ দিস বাউন্সার্স। ওদের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন সাবকন্টিনেন্টে খেলতে আসি যেখানে দ্য বাউন্স ইজ লোয়ার, ওরা একটু স্ট্রাগল করে ইয়র্কার খেলতে, বিকজ ইয়র্কার তো সব একদম পারফেক্টলি পড়ে না। তো কিছু যদি 19-20 হয় তখন দেখা যায় উইকেটে বাউন্সটা কম থাকে। দে ইন দ্যাট সিচুয়েশন দে সাফার আ বিট। আবার আমাদের যদি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশের ব্যাটসম্যানদের জিজ্ঞেস করা হয় যে তোমরা কোনটা প্রেফার করবে, তখন তারা ডেফিনেটলি বলবে উই প্রেফার টু প্লে ইয়র্কার্স, বিকজ নর্মালি আমাদের উইকেটে যে ধরনের বাউন্স থাকে ওই ধরনের উইকেটে আমরা আসলে লো বলই এক্সপেক্ট করি বেশি। তো আমাদের জন্য আবার নর্মাল ইয়র্কারের চেয়ে বাউন্সারটা খেলা ডিফিকাল্ট, বিকজ যেটা হয় একদম ট্রু যে উইকেটটা, সে সাপোজ উই আর প্লেইং ইন আ ট্রু উইকেট যেখানে নর্মাল যে হাইট থেকে বল আসে ওই হাইট অনুযায়ী বাউন্স করবে, ওই ধরনের উইকেটে ইটস ইজিয়ার টু জাজ দ্য বল, ইটস ইজিয়ার টু জাজ দ্য বাউন্স অফ দ্য বল। তো ওই ক্ষেত্রে দেখা হয় একটু বাউন্সের যেটা একটু উইকেটের মাঝামাঝি পড়ে, আমরা ওই বলটা হয়তো খুব তাড়াতাড়ি পিক করে ছেড়ে দিতে পারি বা ডাক করে খেলতে পারি বা পুল শট খেলতে পারি বা হুক শট খেলতে পারি। কিন্তু আমাদের দেশে ওই যেই বাউন্সটা আসলে অন্যান্য দেশের ট্রু উইকেটে থাকে, অনেক সময় দেখা যায় আমাদের দেশে উইকেটে লো বাউন্সের কারণে ওভাবে বলতে বাউন্স করে না। তো ওই সময় দেখা যায় অনেক শট কিন্তু গায়ে বরাবর চলে আসছে। তো দিন শেষে আসলে ওই উইকেটের বাউন্সের উপর ডিপেন্ড করে। যেই দেশে বাউন্স বেশি ওরা বাউন্স খেলতে পছন্দ ইজিয়ার, যেই দেশে বাউন্স কম ওই দেশে ইয়র্কার খেলা ইজিয়ার। বাট প্রপার বাউন্সার বা প্রপার ইয়র্কার যদি একটা বোলার করতে পারে তাহলে যে কোনো দেশের ব্যাটসম্যানের জন্য আসলে এটা ডিফিকাল্ট হবে। Okay, আমার আরেকটা কোশ্চেন আছে, how and why weather makes a difference to batting and bowling? অলরাইট, ওয়েদারের ক্ষেত্রে ব্যাটিং এ খুব বেশি ডিফার না করলেও বোলিং এর ক্ষেত্রে ইট ডিফার্স। কারণ বোলিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস আসলে কাজ করে। যেমন যখন ফাস্ট বোলার বোলিং করে, শুধু পেস আর বাউন্সের সাথে সাথে আরেকটা জিনিস খুবই 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 সিগনিফিকেন্ট, সেটা হলো সুইং অফ দ্য বলের মুভমেন্ট। পেস বলের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে যেটাকে বলে হচ্ছে গিয়ে সুইংটা হয় যেটা বাতাসে করে, সে একটা বলার বল ছাড়লো, এটা হয় বাইরের দিকে মুভ করবে অথবা এটা ভিতরের দিকে মুভ করবে, এইটা হচ্ছে গিয়ে সুইং অফ দ্য বল। আরেকটা জিনিস যেটা আছে সেটাকে বলে সিম। তো বলটা যখন উইকেটে পড়ে তো তারপরে যে মুভমেন্টটা হয় এটাকে বলে সিম। সো যেটা বাতাসে হচ্ছে দ্যাট ইজ কল্ড সুইং, আর যেটা বল পিচ করার পর বাইরে যাচ্ছে বা ভিতরের দিকে আসছে এটাকে বলে সিম। তো ওয়েদারের ক্ষেত্রে এই জিনিসটা আসলে অনেক অনেক এফেক্ট আছে ওয়েদারের ক্ষেত্রে। কারণ সে বলি যে ধরলাম যে যখন অনেক রোদ থাকে বা গরম থাকে, তো ওই গরম ওয়েদার যেটা হয়, when there is heat, when there is sunlight, the air around the ground becomes hotter, so it becomes lighter.
in that situation, when a bowler bowls a ball, the weight of the ball is normally 156 grams. So when the air around the pitch and around the stadium is lighter, the ball travels easier. जी So in that weather, when there is heat, when there is sunshine, when there is temperature around the ground, the ball easily passes the hot weather. So in that situation, there is less swing. So in that aspect, it's easier to bat, because as a batsman, when the ball is coming fast, we train for that, and that's not a problem for us. Normally, uh, the normal pace is not problem for any batsman. But when there is pace and there is swing or there is seam of the wicket, so এত জোরে বল আসে, তারপরে বল যদি আবার চোখের সামনে থেকে মুভ করে, তখন it becomes difficult. So যখন গরম থাকে, তখন the ball swings less. আবার যখন ইটস ওভারকাস্ট কন্ডিশন, ওয়েদার এবং এয়ার কোয়ালিটি ইজ হেভিয়ার, তখন যেটা হয়, ইউ বোল দ্য বল, বাট দের ইজ উইন্ড অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড অর উইন্ড অ্যারাউন্ড দ্য স্টেডিয়াম, প্লাস দ্য ওয়েদার, দের ইজ ওভারকাস্ট কন্ডিশন, আকাশে সূর্য নাই, মেঘ আছে, তখন হয় কি, তখন বাতাসের ওয়েটটা বলের ওয়েটের চেয়ে বেশি থাকে। সো দ্য উইন্ড ক্যান হিট দ্য সারফেস অফ দ্য বল অ্যান্ড ইট ক্যান মেক দ্য বল মুভ। সো এই জন্য দেখা যায় যে ওভারকাস্ট কন্ডিশনে বল মুভ করে, এইটা একটা গেল। সো এই এই হিট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওয়েন দের ইজ সুইং অফ দ্য বল। আচ্ছা, উইন্ড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে। উইন্ড যদি বেশি থাকে, বল সুইং বেশি করবে, উইন্ড যদি না থাকে, বল সুইং কম করবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে যেসব দেশে ওয়েদার একটু গরম থাকে, ওইসব দেশে দেখা যায় যে আমাদের যদি হিউমিডিটি বেশি থাকলেও যেই জিনিসটা হয়, সেটা হচ্ছে গিয়ে গরম দেশে, যেসব দেশে গরম, ওইসব দেশে দেখা যায় যে মাটি অনেক শক্ত হয়ে যায়, এবং মাটি যখন শক্ত হয়, এখন হার্ড সারফেস, হার্ড বল, তখন বল যখন পিচ করে, তখন ইট ডাজন্ট স্টিক, সো ইট স্কিডস এন্ড স্কিডস থ্রু। যখন স্কিডস থ্রু করে, তখন ব্যাটে খুব সুন্দর মতো বল চলে আসে, এন্ড ইটস ইজিয়ার ফর দ্য ব্যাটসম্যান, বিকজ দের ইজ নো মুভমেন্ট অফ দ্য পিচ। আমরা সিমের কথা বলেছি। সো সাপোজ দিস ইজ দ্য বল, দ্য সিম হিটস দ্য surface, and then if it's hard, it skids through. আবার যেসব দেশে দেখা যায় যে একটু ঠান্ডা, ওইসব দেশে দেখা যায় যে ওই মাটিটা অত হার্ড হতে পারে না, বিকজ there is not enough sunshine and heat. উইকেটটা একটু সফট থাকে, so when the wicket is softer, the seam hits the pitch, and because the ball is harder than the pitch, so the ball sticks, and when the ball sticks, there's a seam. The ball is not always even, so there's a seam, so the ball sticks and it can move around. So whether normally fast bowlerরা এই ওয়েদার যখন একটু ওভারকাস্ট কন্ডিশন থাকে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখন তাদের জন্য ইজিয়ার হয় বল মুভ করানো, বা স্পিনের ক্ষেত্রেও তাই হয়। আবার ব্যাটসম্যানরা একটু গরম ওয়েদারই প্রেফার করে, বিকজ তখন বল খুব বেশি মুভ করে না। আরেকটা ব্যাপার যেটা হয়, সেটা হচ্ছে কি, যখন বেশি গরম থাকে, বোলারদের দৌড়ে দৌড়ে বোলিং করা লাগে, it is bit difficult for the bowlers because they run and comes and like use all the energy of the body. So এই ক্ষেত্রে ওয়েদারটা আসলে ডিফার করে। Okay. You are absolutely correct, Abhibhaiya. For example, we know that air density at 15 degrees Celsius is to beshi by around 4% in comparison to air density at 25 degrees Celsius. So a normal swing that would happen at 25 degrees Celsius will swing an additional 1 inch at 15 degrees Celsius. And this also affects the Magnus force. Okay, so here, as you can see, I have this. I'm going to present to you this simple video graphics. First, as you can see, 3 balls are released at 90 miles per hour. So there's the Yorker, which is the red one, the good length, which is the purple one, and the yellow, which is the bouncer one. So then here, as you can see, the yellow is the first one to reach the ground, and it's bouncing up. And then second of all, the good length is the second one to reach the ground, and it's bouncing up and out. It reached the batsman. It didn't reach the batsman yet. But which one do you think is going to hit the batsman first? Well, if you said the Yorker, you're absolutely correct, because now, as you can see, is reaching the batsman. Okay, so
They were actually all released at 90 miles per hour, bounce variation at 90 miles per hour. But because of their length, they have come to the batsman, they have reached the batsman at different times, right? So now, back to you, Abhi Bhaiya. My next question to you is, how does a backlift and aftershot follow through impact on the velocity, trajectory, and momentum of a shot? নর্মালি আমরা ব্যাটসম্যানদের আমরা যখন খেলা শিখি আমরা ব্যাকলিফটের উপর বেশ জোর দিই, কারণ নর্মালি যেটা হয় সিম্পল, আমি যদি একটা পেন্ডুলামের দিকে দেখি, একটা পেন্ডুলাম যখন এভাবে ঘুরে, সো এই পেন্ডুলাম যখন এইদিকে যতটুকু যাবে এটা কিন্তু ঠিক ওভাবে অতটুকুই যাবে। সো আমি যদি এটাকে ব্যাট ধরি এবং এটাকে যদি পেন্ডুলামের মতো নেই, সো ইফ ইট ট্রাভেলস আপ টু দিস পোর্শন, আমি যখন বল মারবো এবং এটা যদি এত দূর যায় তখন কিন্তু আমি ফুল সুইংটা পাচ্ছি। সো নর্মালি আমরা এখন যেটা শিখাই, এবং আগে একটা সময় ছিল যখন ব্যাকলিফটের ব্যাপারে অত বেশি গুরুত্ব দেওয়া হতো না, সো দ্য ব্যাটসম্যান ইউজ টু হ্যাভ শর্টার ব্যাকলিফটস, কারণ যেটা হয় আগে উইকেট এত প্রিপেয়ার থাকতো না এবং বল মুভ করতো, যখন দের ইজ মুভমেন্ট তখন শর্টার ব্যাকলিফট ইজ বেটার। বাট এখন যেহেতু টেস্ট ক্রিকেটের পাশাপাশি ওয়ান ডে টি-20 ক্রিকেট অনেক ফাস্টার ফরম্যাট চলে এসেছে, তো এই ক্ষেত্রে আমরা হাই ব্যাকলিফটের কথা বলি। সো দ্য হায়ার দ্য ব্যাকলিফট ইজ, ব্যাটসম্যান কি হিট দ্য বল লঙ্গার, সিম্পল একটা ইকুয়েশন। এবং যেটা হয় ব্যাকলিফট হাই শুধু হলেও চলবে না, আমি যখন একটা স্ট্রোক খেলবো, আমি ব্যাটটাকে উঠালাম এবং আমি একটা অফ সাইড কাভারের উপর দিয়ে মারবো, আমি যদি ব্যাটটাকে কাভারে একদম বরাবর নিয়ে না যাই এবং আমি যেখানে স্ট্রোকটা খেলছি আমার ফলো থ্রুটা ঠিক ওইদিকে না যায়, তাহলে আমি একদম প্রপার যে পাওয়ারটা বলের পিছনে দেওয়া দরকার মারার জন্য সেইটা আমরা দিতে পারছি না, এটা একটা ব্যাপার। আর সেকেন্ডলি যে জিনিসটা হয় আসলে সিঙ্গেল, ডাবল, 3 রান, বাউন্ডারি এন্ড 6, এই পাঁচ ধরনের রান তো আমরা নেই, এখন ডিপেন্ড করে আমি হাই ব্যাকলিফট হলো আমরা ব্যাটসম্যান এইটা কিন্তু উই ক্যান কন্ট্রোল দ্য ডাউন সুইং, ব্যাকলিফট ক্যান বি হায়ার, ইট ক্যান বি অ্যাজ হাই অ্যাজ পসিবল, বাট ডাউন সুইংটা যদি অনেক সময় যেটা করি ডাউন সুইংটা আমরা স্লো করি টু ডিফেন্ড দ্য বল বা একটু পুশ করি, এইটা হচ্ছে গিয়ে 1 রান বা 2 রানের জন্য, আমরা বাউন্ডারির জন্য আরেকটু বড় খেলি আর বাউন্ডারি 6 এর জন্য আসলে আরো বড় খেলি। সো ব্যাকলিফট যতটাই হাই হোক না কেন, আমি যেই স্ট্রোকটা খেলবো ওইটার উপর ডাউন সুইংটা ডিপেন্ড করে। সো আমি যদি ডিফেন্ড করতে চাই আমার ডাউন সুইং স্লো হবে, আমি যদি 6 মারতে চাই দ্য ডাউন সুইং উইল বি লঙ্গার এন্ড ইট উইল হ্যাভ মোর ব্যাট স্পিড। আর ব্যাকলিফটটা এই কারণে ইম্পর্টেন্ট, আমরা এখন যেটা হাই ব্যাকলিফট শিখাই বিকজ একটা ক্রিকেটে একটা কথা আছে ওপেন স্কিল এন্ড ক্লোজ স্কিল, ঠিক আছে? সো বোলাররা যখন বোলিং করে, বোলাররাই কিন্তু খেলাটাকে ডিক্টেট করে। একটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করছে, আই ডোন্ট নো হোয়াটস কামিং টু মি, বাট বোলার কিন্তু জানে যে সে কি বোলিং করবে। সো বোলার যখন দৌড়ে দৌড়ে আসে, ও হি ডিসাইড আমি এই বলটা করব এবং সে বলটা করে, তারপরে উই রিয়েক্ট। ব্যাটিং ইজ এ রিয়েক্টিভ স্কিল, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু জানি না বোলার কি করবে, কিন্তু আমরা এখন খেলার স্পিড বেড়ে গিয়েছে, প্রচুর রান হচ্ছে, খেলা অনেক ফাস্ট হয়ে গিয়েছে, তো আমরা সব ব্যাটসম্যানকে যেটা বলি বা আমরা নিজেরাও যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে কি অল দ্য টাইম উই হ্যাভ আ হায়ার ব্যাকলিফট, এরপরে বল যদি ভালো থাকে উই ক্যান ডিফেন্ড, ইফ দ্য বল পারমিটস মি টু হিট দ্যাম বা হিট দ্য বল, দেন আমরা বড় সুইং এ ব্যাটিং করতে পারি। সো ব্যাকলিফট, হায়ার ব্যাকলিফট ইজ বেটার, বাট যেহেতু আমরা ট্রেনিং করি দেন উই ক্যান কন্ট্রোল দ্য ডাউন সুইং। সো ডিফেন্স করার জন্য শর্টার এবং স্লো ডাউন সুইং, বড় শট খেলার জন্য লম্বা ডাউন সুইং। এবং ডাউন সুইং শুধু হলে চলবে না, এখন আমি মারবো অফ সাইডে, আমার ডাউন সুইং যদি লেগ সাইডে হয় তাহলে আবার বলটা কিন্তু প্রপারলি যাবে না। সো আমি ব্যাট উঠাবো এবং আমি যেখানে মারবো ব্যাট একদম শেষ পর্যন্ত যদি সেখানে ফলো থ্রু করতে পারি, তাহলে আমি একদম যেই ডিজায়ার্ড রেজাল্টটা পাবো। Okay. Thank you, Bhaiya. I am sure young cricketers will be highly benefited by watching this show and listening to you. Our শেষ question হচ্ছে, how does Duckworth Lewis turn বা আমরা যেরকম বলি DLS work? এইটা আসলে we don't know. আমরা সত্য কথা বলতে এইটা একটা সফটওয়্যার, এটা আসলে কিভাবে ক্যালকুলেশন হয় এটা আসলে ওই সফটওয়্যারটা বলতে পারে। এটা আমরা জাস্ট নরমালি যখন খেলি তখন যদি বৃষ্টি হয় তখন ডিএলএস মেথড ওরা কম্পিউটারে টাইপ করে দেয়,
সে এত ওভার, এত রান, এত উইকেট, এখন আমার স্কোর কত হবে। সো বেসিক্যালি ডার্কওয়ার্থ এবং লুইস এই দুই ভদ্রলোক মিলে একটা সিস্টেম বের করেছিলেন। সো ইটস এ ক্যালকুলেশন, যেটা ওরা ওই ওই অ্যালগোরিদমটা ওরা তৈরি করে রেখেছে। তো নর্মালি যেটা হয় এখনকার যুগে ওয়ান ডে ম্যাচে ইউ হ্যাভ টু প্লে 20 ওভার্স। যদি 20 ওভার্স না খেলো তাহলে ওই ডার্কওয়ার্থ লুইস ইউ ক্যানট ইউজ দ্য ডার্কওয়ার্থ লুইস মেথড। তো এরপরে যেটা হয়, ওই সে আমার খেলা বন্ধ হয়ে গেল 20 ওভারে, আমার রান 100 রানে 2 উইকেট 20 ওভার, তখন ওইটা ইনপুট করলে ওই অ্যালগোরিদমে ক্যালকুলেশনটা হয়, তখন তার একটা পার্টিকুলার স্কোর বলে দেয়। তবে একটা জিনিস যেটা আছে, আমরা ডার্কওয়ার্থ লুইস মেথডে যারা আগে ব্যাটিং করে, তারা আগে যারা ব্যাটিং করে তাদের একটু অ্যাডভান্টেজ থাকে, বিকজ পরে যেটা ব্যাটিং করে তাদের তারা যদি বেশি উইকেট পড়ে যায়, তখন তাদের দেখা যায় যে টার্গেট বিকামস হায়ার এন্ড দ্য ওভার কামস শর্টার। আবার তাদের যদি উইকেট না পড়ে, দেখা যায় যে টার্গেট ক্যান বিকাম শর্টার এন্ড দে হ্যাভ মোর ওভার্স টু ব্যাট। তো এই অ্যালগোরিদমটা আসলে আমাদের মুখস্থ নাই। দের ইজ এ গাই, যখনই কোনো খেলা হয় একজন পার্টিকুলার মানুষই থাকে যার কাজ হচ্ছে গিয়ে টু অপারেট দ্য ডিএলএস মেথড। সে একটা কম্পিউটার নিয়ে বসে থাকে, যখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়, ওই টাইমটা ক্যালকুলেট করে, ওভারটা ক্যালকুলেট করে ইনপুট দেয়, তখন সাথে সাথে রেজাল্টে চলে আসে। Okay. So, dear viewers, now I will bring my first surprise guest for you. She is the author of the book and famous sports journalist, Mr. Mustafa Mahmood. Mr. Mahmood, assalamu alaikum. Welcome to our show. Thank you for giving us some of your valuable time. Please excuse me for using English and feel free to answer in Bangla. আপনি কেমন আছেন? জি ভালো আছি। Mr. Mamun, we know that players have to take this decision in a fraction of a second. They do not have time to calculate so many times the math in the field. মানে যখন তারা এরকম ব্যাট করে, তখন তাদের তো টাইম থাকে না ক্যালকুলেট করা যে আচ্ছা আমি এখানে ব্যাট করতে হবে, বল আমার এখানে লাগবে, ব্যাটের এই পাশে লাগবে, এই পাশে লাগবে, তার জন্য আমাকে এভাবে ব্যাট করতে হবে বা এইভাবে ব্যাট করতে হবে। তারা তো এটা ক্যালকুলেট করতে পারে না, because এতটা টাইম থাকে না। That's not humanly possible. But as a sports journalist, আপনি কি মনে করেন যে future cricketerরা they should know about the applications of math and science behind their game? Because that can help with it to make them a better shot selection or a bowling plan in the field? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yeah, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। যদিও তোমাকে তুমি করেই বলছি, তোমার অনুষ্ঠানে আমি প্রথম আসলাম, বাট তোমার কাজকর্মের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত। তোমার ডাইভার্সিফিকেশন, তোমার বহুমুখী কাজ, তোমার ছবি আঁকা, সেটা আমার দেখার সুযোগ হয়েছে। তোমার ইউটিউব চ্যানেল আমি ফলো করি, সো ইটস গুড। এবং খুবই ভালো যে ক্রিকেটারদের নিয়ে তুমি কাজ করছো, এবং শাহরিন হাফিজকে দেখেও খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি আসলে সাবজেক্ট আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, যে সায়েন্স এবং হচ্ছে ম্যাথমেটিক্স, হাউ ইট হেল্পস। তো আমার জার্নালিজমের জায়গা থেকে যদি আমি বলি, প্রথম হচ্ছে সায়েন্স তো খুব ইম্পর্টেন্ট। সায়েন্স আসলে সবকিছুতেই ইম্পর্টেন্ট সায়েন্স, এবং ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট। এই অর্থে যে আমরা যদি ক্রিকেট বোলিংটা দেখি, তাহলে বোলিং এর অনেকগুলো জায়গা কিন্তু খুব স্ট্রেইটলি ফিজিক্স এর সঙ্গে খুবই সম্পৃক্ত। আমরা যদি বলের যদি আমরা ম্যানুফ্যাকচার দেখি, বলের সুইং এবং বলের হচ্ছে রিভার্স সুইং, এভরিথিং রিলেটেড। আমার কাছে মনে হয় ইন দ্যাট অ্যাসপেক্ট খুব কম খেলাই আছে আসলে যে এইভাবে সরাসরি আসলে সায়েন্সের কোনো একটা সার্টেন জায়গার সঙ্গে এইভাবে রিলেটেড। এবং হচ্ছে সেই জায়গা থেকে প্রথম হচ্ছে যে বল ইটসেলফ, মানে আর কোনো খেলা আসলে কোনো একটা বল এত ইম্পর্টেন্ট না, মানে তার কি বলা যায় যে খেলার যে প্লেইং টুলটা এত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট। এবং সেই ইম্পর্টেন্সটা আসলে সায়েন্স সেই ইম্পর্টেন্টটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে যারা ক্রিকেট খেলে তারা কিন্তু অনেকেই সেই সায়েন্সের সঙ্গে খুব পরিচিত না, যারা অসাধারণ বল করে তার সায়েন্সের সঙ্গে পরিচিত না, কিন্তু তারা কিন্তু এই সায়েন্সটা খুব ভালো ইউজ করতে জানে। সুইংটা যে ইউজ করতে জানে, সেও তো নিজের সায়েন্সটা খুব ভালো জানে না, কিন্তু সেই সায়েন্স না জানা লোকটা কিন্তু সায়েন্সের সর্বোচ্চ প্রয়োগ করে বল সুইং করাতে গিয়ে, হ্যাঁ, বলকে রিভার্স করাতে গিয়ে, বলের সিম ইউজ করতে গিয়ে। তো এই জায়গাতে আমার মনে হয় যে সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেটের মাধ্যমে
সায়েন্স না জানা একজন মানুষের সঙ্গে সায়েন্সের যে সম্পৃক্তি, এটা আসলে ক্রিকেট এই জিনিসটা ঘটায়। এবং এর সঙ্গে আসলে ক্রিকেট ইজ এ গেম উইথ লট অফ থিংস, মানে এর সঙ্গে সায়েন্স আছে, এর সঙ্গে সোশ্যালজি আছে। আমরা যদি এই টিমিংটা দেখি, যে একজন মনে করে একজন বল করছে, আরেকজন জীবন দিয়ে তার জন্য ক্যাচ ধরছে, কিন্তু সেই ক্যাচ ধরার পর কিন্তু রেটটা চাচ্ছে বলারের কাছে। ফলে এই যে কানেক্টিভিটি, এই যে মিলটা, আবার ব্যাটিং এর সময় আমরা দেখি যে 2 জন ব্যাটসম্যান 9 জন 11 জনের সঙ্গে লড়াই করছে, এইটাও খুব ইন্টারেস্টিং। এবং আবার 9 জন প্লেয়ার দেখা গেল যে তারা খেলায় আছে, কিন্তু তারা খেলার বাইরে বসে আছে, আর কোনো খেলায় বেসবল আছে হয়তো খানিকটা, এরকম মিল নাই। ফলে ওই সময় তাদের খেলাটা দেখা, সামটাইমস ইউ আর অ্যাক্টিভ, সামটাইম ইউ আর নট অ্যাক্টিভ, স্টিল ইউ আর ইন দ্য গেম। এবং এই যে 5 দিন খেলা বা ভার্সন, এর যে ওঠানামা, এর সঙ্গে জীবনের সংযোগ, সোশ্যালি মানে সোশ্যাল ভাবনার সংযোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। বলে এই একটা জায়গা আছে। দেন এগেন মেবি এই তোমার পার্টিকুলার শোতে ম্যাথমেটিক্সটাও খুব ইম্পর্টেন্ট। সো ম্যাথমেটিক্সের কথা বলা হচ্ছে, ম্যাথমেটিক্স ইজ অলসো, উই অল নো যে আর কোনো খেলায় কিন্তু এত লাগে না। প্রথম হচ্ছে ক্রিকেটে তো আমাদের যে রান স্কোর করা, স্কোরিং, এবং হচ্ছে অন্য খেলা কি হয়, ফুটবলে আমরা জানি গোল গুনতে হয় না, ক্রিকেটে কিন্তু ইউ হ্যাভ টু কাউন্ট। এবং এই টপ লেভেলে এসে তো কাউন্টটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম তখন আমরা দেখতাম যে স্কোরার থাকতো, আমরা তাকেও ম্যানেজ করতাম আম্পায়ারের মতো, কারণ সে স্কোর করতে গিয়ে উল্টাপাল্টা 5 রান 6 রান বাড়িয়ে দিল, সেটা সুযোগ ছিল। তো এখনকার এই যুগে সায়েন্সের কারণে, প্রযুক্তির কারণে তো সম্ভব না, বাট স্কোরার ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্রিকেটে যে স্কোরিংটা আমরা অনেকে জানি না, যারা স্কোরিং করে, আমি যখন স্কোরারদের পাশে বসে যখন খেলা দেখেছি, আমরা যখন আগে লোয়ার লেভেলে ক্রিকেট কভার করতাম, তখন আমাদের সাংবাদিক আলাদা বসার জায়গা ছিল না, আমরা স্কোরারদের পাশে বসতাম। এবং স্কোরিং ইজ এ ভেরি মানে ইন্টারেস্টিং আর্ট, দ্য ওয়ে দে ফলো, দ্য ওয়ে দে মানে ডু ইট, এটা একটা অসাধারণ জিনিস। এরকম একটা বিষয় আছে। ফলে আমি যেটা মনে করি, সায়েন্স, ম্যাথমেটিক্স, এই দুটো তো আছেই, এর সঙ্গে না ক্রিকেটের সঙ্গে ইউ ক্যান রিলেট এভরিথিং, ইউ ক্যান রিলেট কালচার, ইউ ক্যান রিলেট হিস্ট্রি, ইউ ক্যান রিলেট, আমি ফিজিক্স তো বললাম, ইউ ক্যান ইভেন রিলেট উইথ গল্প, ইউ ক্যান, এই যে আমরা চরিত্র দেখি, একটা চরিত্র মানে একদম ফ্রম নোহোয়্যার একজন বিরাট হিরো হয়ে যাচ্ছে, এই যে ক্যারেক্টার, তারপরে এই যে উত্থান পতন, আজকে 2 ইনিংস, এক ইনিংসে শেষ হয়ে যাচ্ছে, পরের ইনিংসে সেঞ্চুরি করে সবার কামব্যাক করছে, এটা কিন্তু লাইফের এক ধরনের মিনিয়েচার। সো cricket is a whole package, it's a miniature of life, I say. এবং পার্টিকুলারলি এই ক্ষেত্রে সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটোকে কেউ খুব আলোচনায় আনে না। থ্যাংকস যে তুমি এটা অ্যাড্রেস করেছো। আই হোপ যে এটা নিয়ে আরো বিগার পিকচার, আরো বড় করে আমাদের ভবিষ্যতে আলোচনার সুযোগ। Wonderful analysis. Thank you so much, Mr. Mamun. Ami and my family, after a very big fan of your writings. Keep doing this excellent job and keep me in your prayers. Thank you and assalamu alaikum. অনেক ধন্যবাদ। Okay, so actually us we were actually on the DLS system, and I actually did some research. What I found out was the algorithm that you just said, that they actually put in some of the time and then the wickets and the overs, and then they put it in, and then they put it in, and then the computer does the algorithm and they solve it, right? So what I actually did some research, and I figured out that the algorithm was actually team choose. Oh, sorry. Here, team choose par score is equals to team one's par score. Sorry. Team one's par score multiplied by team two's here. Team two's resource. So what I mean by resource is basically the wickets and the overs divided by team one's resource, and resource, as I just said, I mean that wickets and overs. So I actually did some research and I figured out that the algorithm was this one. Okay. So thank you, Abir Bhaiya, for being with me for the whole session. If you want to say something to the viewers, please. No, first of all, I'd like to thank you for having me on your show. It's my pleasure to be with you and talking about cricket and science. Normally, আমরা যেটা মোস্তাফা মামুন ভাই বলছিলেন, ক্রিকেটে, বিশেষ করে ক্রিকেটে এই বোলিং এবং ব্যাটিং এর ক্ষেত্রে যে অনেক সায়েন্স আসলে রিলেটেড আছে, যেটা যে কোনো স্পোর্টসে আছে, সবকিছুর মধ্যে আছে, বাট আমরা যারা ক্রিকেটার আছি, আমরা উই ডোন্ট লুক
অন টু সায়েন্স, বিকজ আমরা যেটা হয় নর্মালি আমরা প্র্যাকটিস করে করে জিনিসগুলো আয়ত্ত করি, বাট যারা হুম। নাকি দেখা যাচ্ছে অনেকে রিসার্চ করে এবং তাদের পড়াশোনার জন্য তারা রিসার্চ করে, এবং ওই ক্ষেত্রে যেমন এই সায়েন্টিফিক যে ব্যাপারগুলো চলে আসলো, এটা আসলে একটা ব্যাটসম্যান কিন্তু কোনো সময় এভাবে শিখে না যে আমি এতটুকু ব্যাট উঠাবো, এতটুকু জোরে মারবো। এটা আসলে ফিলের উপর ডিপেন্ড করে। তো লাইফে দুটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গিয়ে সায়েন্স, পাশাপাশি ফিল। এখন আমি একটা সায়েন্স বেশি জানলাম বাট এটাকে ফিল করতে পারলাম না বা অ্যাপ্লাই করতে পারলাম না, তাহলে আমি কিন্তু সাকসেসফুল হব না। আবার হ্যাঁ। অনেক সময় যেটা দেখা যায় যে আমার ফিলটা যদি আয়ত্ত করতে পারি, তখন আসলে আমার সায়েন্সের দিকে অত ক্যালকুলেট করা লাগে না। বাট আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ ব্রট আপ সাচ এ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ক্রিকেট, যে সায়েন্টিফিক ব্যাপারগুলো তুমি উঠিয়ে এনেছো। এটা আসলে আমাদের সাধারণ দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আলহামদুলিল্লাহ ইন সাচ ইয়াং এজ ইউ আর ডুইং দিস কাইন্ড অফ স্টাফ। এটা আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত। যেটা বলছিলাম যে হোপফুলি উই ক্যান কোলাবরেট more and more in coming future and keep doing what you're doing at this moment. Alhamdulillah, may Allah bless you from all aspect of your life. ইনশাআল্লাহ আমরা কথা হবে, এবং যারা এই প্রোগ্রাম দেখেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের ফাঁকে আমাদের এই আলোচনাগুলো শুনেছেন, এবং এই ইন্টারেস্টিং যে টপিক গুলো ছিল আজকে আমরা দুজনে মিলে আলোচনা করার চেষ্টা করেছি, এটা আপনারা দেখেছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের যার যার ফিল্ডে সাকসেসফুল হতে পারি, এবং দিন শেষে আমাদের একটা কমন পরিচয়, উই আর অল বাংলাদেশিজ। আমাদের রুট আসলে বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশের জন্য কিছু করতে পারি এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো প্রাউড নেশন হিসেবে তুলে ধরতে পারি, সবাই দোয়া করবেন। Thank you, Abir Bhaiya. I hope to see you again, and inshallah we'll talk again. Okay, thank you everyone once again. I have an announcement here. Tomorrow BD time or Bangladesh time, 8 p.m., I will have a show with RJ Kibriya, and there will be a special guest as well. Until then, Allah Hafiz. Assalamu alaikum.